কালের বসন্তে ফাগুনের হাওয়া, আকাশে বাতাসে আবিরের ছোপ, আসছে আবার রঙের মেলা। মনে পড়ে যায় কিছু লেখা, যেখানে শেষ বসন্তের ছোপ। সত্যি, বসন্তকাল মানে মিষ্টি মিষ্টি ফাগুনের হাওয়ায় মনকে অনেক দূরে নিয়ে চলে যায়। সামনেই দোল। হ্যাঁ, এই মাসে টালা ব্রিজের ওপর থেকে ধীর গতিতে হাঁটছিল পলাশ, কাঁধে গিটারের ব্যাগ, মনের মধ্যে ফাগুনের হাওয়ায় বসন্তের রঙিন ছোঁয়া, বেশ অন্যমনস্কা। হঠাৎ মনে হলো পলাশের পেছনে কেউ হাঁটছে। বেশ রাত, ফিস ফিস এক প্রকার শব্দ কানে এলো বইকি। আচমকাই কোথা থেকে আতঙ্ক পলাশকে ঘিরে ধরল। পলাশের সাহস হারিয়ে গেল যে পেছন ঘুরে থাকায়। কে কে বলতেই Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ স্টোরি টেলিং পডকাস্টে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস শেষ বসন্ত। পলাশ একজন ব্যাচেলার ছেলে, খুব সাদাসিধা। শ্যামনগরে পিসির বাড়িতে মানুষ, থাকার মধ্যে পিসি আর পলাশ। বরদা মানে বসন্তদা বলতেই বুকটা কেঁপে ওঠে, বিশেষ করে যখন দোলের গন্ধ নাকে আসে। আজ 1 বছর হলো এই চিতপুর রেল স্টেশনে রাতের বেলা লাইন পেরোতে গিয়ে থাক আর বলে মনকে ভারাক্রান্ত করার কোনো মানেই হয় না। তারপর থেকে বিন্নি বৌদি মানে বসন্তদার স্ত্রী আর 5 বছরের মেয়ে কৃষ্ণা খুব মিষ্টি। ওরা পাইকপাড়ার বাড়িতেই থাকে। দোতলা বাড়ি। বরদার বিশাল মুদিখানার দোকান ছিল, বর্তমানে বৌদি সেটা দেখে। আর নিচের তলাটা ভাড়া বসানো, এতেই চলে যায়। অনেকদিন যাওয়াও হয় না। এই ভাবতে ভাবতেই কখন দেখি শ্যামনগর পৌঁছে গেছি। পলাশ অটো থেকে নেমে ভাড়া মেটাবে কি, আকাশে বেশ বিদ্যুতের চমক। ডান দিকের মাঠ পেরোলেই খুব সহজে পাড়ায় ঢোকা যায়। একটা সিগারেট জ্বালিয়ে হাঁটা লাগালো পলাশ। নিজের মনেই গুনগুন করে গান গাইছিল পলাশ। আচমকাই খুব ঠান্ডা একটা হাওয়া খেলে গেল ওর শরীরে। মনে হলো যেন কেউ কেউ পলাশকে ছুঁয়ে গেল। মনে হচ্ছিল পলাশের সাথে সাথে কেউ রয়েছে। সেও যেন। দূর থেকে পলাশের বারান্দার লাইটটা চোখে পড়ায় মনে বেশ বল এলো। ঘরে ঢুকেই কোনোভাবে ব্যাগ রেখে একটু হাত মুখ ধুয়ে বসবে কি, পিসি বলে উঠল, খেয়ে নে পলাশ, তোর সাথে কিছু কথা আছে। খেতে বসে পিসির মুখে পলাশ যা শুনল তা অবিশ্বাস্য। বিনা কারণে আবার তানপুরা বাজে নাকি হারমোনিয়াম বাজে? ধুর, এসব মনের ভুল। বসন্তদার ঘরে এখনো এসব চাদর ঢাকা। বসন্তদার অনেক গুণ ছিল, কিন্তু সেই রাতে পলাশ নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবছিল এসব। হঠাৎ শুনতে পেল ওদের খড়খড়ি দেওয়া জানলায় ক্রমাগত আওয়াজ হয়েই চলেছে। ঘরের পাখার আওয়াজ আর ঘড়ির শব্দটাও পলাশ নিতে পারছিল না। চাপা গলায় একবার জিজ্ঞেস করলো শুধু, কে 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 ওখানে? কেউ আছেন নাকি? সব চুপ। কখন যে এক ঘুমে সকাল হয়েছে পলাশের তা জানে না।
শুধু এটাই জানে গত রাতের সেই আওয়াজ। এরপর থেকে প্রায় এরকম অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল পিসির বাড়িতে, যা পলাশ ভালো অনুভব করতে পারছিল কারণ উপস্থিতি। সেদিন বেশ রাত, প্রায় 1টা। ঘর অন্ধকার করে এক মনে অফিসের কিছু কাজ ল্যাপটপে সারছিল পলাশ। এক মনে ল্যাপটপের দিকে ওর মুখ তুলতেই পলাশ চমকে যায়। দেখে তার দিকে তাকিয়ে রয়েছে একটা বিকট মুখ। চোখগুলো ঠিকরে আছে, গাল থেকে মাংস খুবলে পড়ছে, ঠোঁটের পাশের রক্তটা কালচে হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি কিছু বলবে, কি তার আগেই পলাশ হতবুদ্ধি হয়ে চিৎকার করে বলে ওঠে, কে কে ওখানে? কিন্তু না, কোথাও কিচ্ছু নেই, সবটাই অন্ধকার থাকে। পরের দিন অফিসের একটা অনুষ্ঠান থাকার জন্য পলাশের বেশ বেরোতে রাত হয়ে যায়। অত রাতে উবেরও পাওয়া যাচ্ছে না, বড্ড বেশি চাইছে। অজ্ঞতা কাঁধে গিটারের ব্যাগ ঝুলিয়ে টালা ব্রিজ ধরে হাঁটতে থাকে। পলাশের গন্তব্যস্থল সেই রাত্রে বসন্তদার বাড়ি, বৌদির বাড়ি। বৌদিকে জানিয়েও দেয়। বেশ রাত হয়, কৃষ্ণা ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। রাতের খাবার শেষ করে বেশ ক্লান্ত হয়ে পলাশ গিয়ে বিছানায় গা দেয়। ঘরটায় শুতেই পলাশের মনে পড়ে যায়, গেল বছর এই ঘরেই সন্ধেবেলায় পলাশ, বসন্তদা, বৌদি, পিসি, কত মানুষের আনন্দ ছিল। এই ঘরটা বসন্তদার। এইসব ভাবতে ভাবতে আচমকা পলাশ অনুভব করে, শোনে কেউ ওর পাশে কুঁকড়ে শুয়ে চাপা স্বরে কাঁদছে। পাশ ফিরে তাকানোর সেই সাহস তখন পলাশের শরীরে। কেউ যেন পলাশকে আটকে রেখেছে বিছানার সাথে। দম বন্ধ হয়ে আসছে পলাশের, ঘাম বিন্দু হয়ে ফুটে উঠেছে পলাশের কপালে। আচমকাই এক বিভৎস বিকট মুখ ওর সামনে চলে আসে। চোখগুলো ভীষণ লাল, রক্তের থেকেও, কিন্তু তাতে জলও রয়েছে। এ কি বসন্তদা? তুমি? বসন্তদার বিকৃত কাঁচা মুখ নিয়ে আমার দিকে তাকাতেই পলাশের শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। পলাশের হাত পা ঠান্ডা হতে থাকে। আর ঠিক তখনই ভাঙা ভাঙা গলায় বসন্তদা বলে ওঠে, ভয় পেলি বিলু? জানিস খুব কষ্টে রয়েছি, খুব কষ্ট। বসন্তদার মুখ থেকে পলাশ কথাগুলো শোনার পর পলাশের চোখ দিয়ে জল নেমে আসে। পলাশ দেখে বসন্তদার আকর্ষণীয় গজদাঁতটা নেই, বরং গালের মাংসগুলো উবলে দেখা যাচ্ছে সম্পূর্ণ দাঁত কপাটি। পলাশের মনের ভেতর ভয়ের থেকে বেশি কাজ করছিল দুঃখ অনুভব। পলাশ বসন্তদাকে জিজ্ঞেস করে ওঠে, বসন্তদা, তোমার কি অবস্থা? এরকম কি করে হলো? বসন্তদা পাল্টে জবাব দেয়, জেনে আর কি দরকার, ভুলেই তো গেছিল। ছোটবেলার একসাথে গান, একসাথে মাঠ পেরিয়ে সে আম গাছ তলায় বসে ছন্দ মিলিয়ে কবিতা। বল বল পলাশ, এও ভুলে গেছিস না? বসন্ত উৎসবে প্রথম গিটারের সেই ছোঁয়ানো আবির। পলাশ হাউ মাউ করে কাঁদতে শুরু করে। বসন্তদা বলে ওঠে, কাঁদিস না পলাশ, আমার প্রতিবাদের সুর আমার চেহারার রূপ বিবরণ দিয়েছে। বসন্তদা বলতে শুরু করে,
গেল বছর দোলের পরের দিন দোকান বন্ধ করছিলাম রাত্রেবেলা। সেই সময় রজত একই পাড়ায় থাকে। কিরে বসন্ত, আসবি না? বসন্ত বলে, কোথায় রে? রজত বলে, কেন, নতুন বাড়ির ফ্ল্যাটে। বসন্ত দাস শ্রীবিন্নি অনেকবার বারণ করেছিল সেদিন, রাত্রে কি যাবার দরকার। বসন্ত দাস শোনেনি ওর বারণ। ভাবলো এই তো যাবো আর আসবো। পিলু, সেদিন আর আমার আশা হলো না। রজতের বাড়িতে যাবার পরই দেখলাম ওরা তিনজনে আগের থেকেই বসে মদ খাওয়া শুরু করে দিয়েছিল। আমি আস্তে আস্তে গিয়ে ওদের মাঝখানে দাঁড়াই। ওরা হঠাৎ করেই আমার পরে চড়াও হয়, অশ্রাব্য গালিগালাজও শুরু করে। আমি কোনো রকম সেই মুহূর্তে প্রতিবাদ না করেই খালি ওখান থেকে বেরিয়ে যেতে চাই, কিন্তু শোনেনি ওরা, জোর করে টেনে নিয়ে সেখানে বসায়। হঠাৎ মনে পড়ে বহু বছর আগে একবার আমি প্রতিবাদ করেছিলাম। পাড়ায় ওদের একটা মদের ঠেক ছিল, বাইরের যত বাজে মানুষদের যাতায়াত বন্ধ করার জন্য। শোনেনি সেবার। সেই প্রতিবাদের সুর সেই রাত্রির বেলা চার দেওয়ালের ঘরের ভিতরে জেগে ওঠে। ওরা জোর করে আমাকে মদ খেতে বলে, আমি খাই না। আবার জোর করে, কিন্তু আমি শুনিও না, বারবার বলতে থাকি না। হঠাৎ রজতরা আমার উপর চড়াও হয়, এলো পাথারি চড় মারতে থাকে, চুলের মুঠি ধরে দেওয়ালের মধ্যে ঠুকে দিতে থাকে মাথা, নাকের মধ্যে মারে সজোরে ঘুষি। তারপর টানতে টানতে হেজরাতে হেজরাতে নিয়ে যায় আমাকে একটা চৌকির কাছে। আমার দুটো হাত আর পা চেপে ধরে বেঁধে দেয় চৌকির সাথে। জোর করে মুখটা খুলে মদের বোতলটা গলায় ঢেলে দেয়, মুখের মধ্যে কাপড় গুজে দেয় যাতে মুখ দিয়ে কোনো শব্দ না বেরোয়। একটা সাঁড়াশির মতো কি দিয়ে আমার হাতের আর পায়ের নখগুলোকে টানতে থাকে। চামড়া মাংস একাকার হয়ে নেমে আসে আমার নখের সাথে। ব্যথায় আর জ্বালায় আমি ছটপট করতে থাকি, আমার চোখ ঝাপসা হতে থাকে। হঠাৎ একজন কোত্থেকে একটা বটি নিয়ে আসে, কোপাতে থাকে আমাকে এলো পাথারি। হাতে পায়ে কবজি সমস্ত জায়গা ছিন্ন ভিন্ন করতে থাকে। পাঁজরগুলো পর্যন্ত বাদ দেয় না, শুধু কোপের দাগ থাকে আর চারিদিক ভাসতে থাকে শুধু রক্ত, রক্ত আর রক্তে। শুনতে পাচ্ছিলাম কৃষ্ণার গলার সেই মিষ্টি আদুরে ডাকটা। বাবা বাবা বলে ডাকছিল। বেরোনোর সময় বেলুন আনতে বলেছিল। পরের দিন কৃষ্ণার জন্মদিন যে, চোখের কোণ থেকে তখন রক্ত চুইয়ে চোখের পাতা ঝাপসা করে দেয়। চোখ আস্তে আস্তে স্থির হতে থাকে। কিছু ভাষা খালি শুনতে থাকে, আর নিজের বুকের হৃৎপিণ্ডের আওয়াজটাও আস্তে আস্তে করে স্তব্ধ হয়ে যায়। সেই রাতের মাংস খুবলানো মুখ, বিকট চেহারার বসন্তদার ইতি ঘটে। সকালের আলো ফোটে। রাতে কখন বেহুশ হয়ে পলাশ ঘুমায় নিজেই জানে না। ওই ফ্ল্যাটের ঘুলঘুলির এক চিলতে রোদের আলোর ঝলকানিতে জেগে ওঠে পলাশ। যদিও সেদিন থেকে সমস্ত রকমের উপদ্রব বন্ধ হয়ে যায়। শুধুই প্রতিবাদ করেছিল সেবার বসন্তদা, পাড়ার ভেতরে মদ গাজার আড্ডা বন্ধ করার জন্য। তার জন্যই তাকে এরকম নৃশংসভাবে মরতে হলো সেদিন। সেই সত্যিটাই চাপা ছিল সবার কাছে, শুধুই প্রতিবাদের স্তম্ভে। ঘরের ভেতরে বসন্তদার ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে পলাশ, আর চোখ দিয়ে চিবুক দিয়ে নেমে আসে অঝোর ধারায় জল। যদিও আর কোনোদিনও পলাশ বসন্তদার সে ফ্ল্যাটে যায়, নেমে আসে পলাশের কাছে সেদিন থেকে শেষ বসন্ত।
নমস্কার দর্শকবৃন্দ, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা আমাদেরকে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে শনিবার রাত 11:11।